সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আবারও আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। বিএনপি বলছে জাতীয়র আগে স্থানীয় ভোটের সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির বৈঠকের বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছে দলটি। জামায়াতের দাবি স্থানীয় নির্বাচন আগে দেয়ার। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা ঐক্যমত্য কমিশনের। এছাড়া ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়েও আপত্তি রয়েছে কয়েকটি রাজনৈতিক দলের। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় স্বৈরাচার ঠেকানোর উপায় কি, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আজকের আলোচনার বিষয় দিয়েছি স্বৈরাচার ঠেকানোর উপায় কি। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গতকালকে প্রধান উপদেষ্টা এবং সিইসির বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়বস্তু এখনো গণমাধ্যমে আসেনি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি খোলাসা করার দাবি জানিয়েছেন। এর আগে যখন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক হলো, এবং বৈঠকের পরে আমরা যতটুকু জানতে পারলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের দিকে সরকার যাবে, এমনটি কিন্তু আভাস পাচ্ছিলাম। এবং এরপরে বিএনপি নেতারা বলছিলেন যে এই বৈঠকের পরে রাজনীতিতে স্বস্তির বাতাস ফিরে এসেছে, তারা আশ্বস্ত হয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। গতকালকে যখন বৈঠকটি হলো সিসি এবং প্রধান উপদেষ্টার, এরপরে আজকে এই বৈঠকটির বিষয়বস্তু খোলাসা করার কথা সালাউদ্দিন আহমেদ বলেছেন। তার মানে কি বিএনপি এখনো নিশ্চিত হতে পারছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহলোক হান্নান মাসুদ সহ সময় টিভির দর্শক। না, আসলে আপনি দেখবেন যে লন্ডনে জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, অনেকে এটা নিয়ে নানা কথা বলে, কিন্তু আমরা মনে করি এটা একটা দায়িত্বশীল বৈঠক ছিল। কারণ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে যে একটা গুমোট মেঘ ছিল, সেটা অনেকটা কেটে গেছে। কারণ এখানে আপনি যদি যে কোনো মানুষকে প্রশ্ন করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কারা, বলবে বিএনপি। যে বাংলাদেশের এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার সমর্থন কার আছে, বলবে বিএনপি। আগামী নির্বাচনে যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে মানুষের মধ্যে যদি আপনি একটা পারসেপশন দেখেন, বলবে যে বিএনপি ক্ষমতা আসতে পারে। সুতরাং বিএনপির এই গ্রহণযোগ্যতাকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। আজকে আমরা যদি বলি, এই যে নানা কারণে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে অনেকেই বৈঠক করে, বিশেষ করে এখানে হান্নান মাসুদ সাহেব আছেন, তাদের এনসিপি তো কোনো প্রোগ্রামও লাগে না। আপনি দেখবেন এর আগে বিএনপি 4 দিন সময় চেয়েও সময় পায় নাই, আর এনসিপি গিয়ে বলে দিয়েছে ডক্টর ইউনূস যে কোনো সময় পদত্যাগ করতে পারে। অর্থাৎ আপনি যদি রাজনীতিতে ইতিবাচক দেখেন, তাহলে আপনি এটার ইতিবাচক দেখতে পারেন, আর যদি আপনি বলেন না এটা নেতিবাচক বা একটা নেগেটিভ কিছু দেখতে পারেন। আজকে বিএনপির মিটিং আর প্রধান উপদেষ্টার মিটিং নিয়ে অনেকে নানা চোখে দেখে, কিন্তু এইটা তো একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশে উত্তেজনার পারদটা অনেকটা স্থমিত হয়ে গেছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের বর্তমানে সামাজিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নতি, সামগ্রিক আগামী দিনে একটি কল্যাণমুখী বাংলাদেশ তৈরি করার জন্য খুব দ্রুত একটি নির্বাচন হওয়া দরকার। আপনাকে আমি একটু বলি, এখানে হান্নান মাসুদ আছে, এই প্রজন্মের নেতারা ইতিমধ্যে আপনি দেখবেন এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের আমলে আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা কার্যকরী খাত হইল তৈরি পোশাক শিল্প। ইতিমধ্যে আপনি যদি দেখেন আগস্ট 2024 থেকে মার্চ 2025 69টি বড় গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আগামী 2025 থেকে 2026-এর মধ্যে 117টা বড় বড় গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি যদি এটাকে আপনি বলবেন কারণটা কি? একটা হলো ঋণ স্বল্পতা, আমাদের ব্যাংকগুলি সেই ঋণ দিতে পারছে না, বায়ারদের আস্থাহীনতা, এবং সর্বোপরি যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারা নির্বাচিত সরকার ছাড়া কোনো বিনিয়োগ করতে তারা নিরাপত্তা পাচ্ছে না। তো সামগ্রিক ক্ষেত্রে আমাদের এই যে পোশাক শিল্পের মতো একটা কার্যকরী খাত, আমরা যদি বিদেশ থেকে আমরা যা অর্জন করি, 100 টাকা অর্জন করলে আমরা 84 টাকায় গার্মেন্টস থেকে পাই, এই অবস্থা। আপনার যদি দারিদ্র্যের হার আপনি দেখবেন, গত বছর বিশেষ করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারও থাকতে দারিদ্র্যের হার কিন্তু 20.5% ছিল 2024-এ। এবছর আপনি দেখেন 25 থেকে 26, ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বাভাস, গত সপ্তাহ বলেছে যে
এখন 22.9%। এর মধ্যে নারী প্রায় আপনার 18 লক্ষ নারী কিন্তু আপনার দারিদ্র সীমার নিচে নেমে গেছে, বেকার হয়ে গেছে। আপনি দেখবেন এটা যদি চলে তাহলে 2026 সালে আপনার প্রায় 25.6% দারিদ্র্যের মধ্যে আমরা চলে যেতে পারি। বেকারত্ব বৃদ্ধি, আপনি দেখবেন সেদিনও আপনি বললেন বেকার হতে পারে 27 লক্ষ লোক বেকার, এর মধ্যে 18 লাখ হইল নারী। তো আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, এই নারীক্ষণকে যদি আমরা কর্মক্ষণ না করেন, হচ্ছে নির্বাচন দিলে সকল সমস্যা না আমি বলছি নির্বাচন, আমি এগুলি এই অবস্থা। বিনিয়োগ দেখেন 2024 সাল 23-24-এ বিনিয়োগ ছিল আমাদের 116 কোটি 40 লাখ ডলার, এই বছর এখন পর্যন্ত 86 লাখ ডলার, এবং এই অবস্থা চলতে থাকলে আগামী বছর এটা নেমে আসবে মাত্র। এটা আমি বলছি এই কারণে যে এই আস্থার সংকট, এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা বিনিয়োগ করার মতো তারা কোনো আস্থা পাচ্ছে না, ব্যাংকের ঋণ নেই। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য একটা স্থিতিশীল গভর্নমেন্ট দরকার। এটাকে আমরা নামই তো দিই একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তো এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে, কারণ আগামী দিনে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র, আমাদের রাষ্ট্রটাকে তো চালাতে হবে, কিন্তু একটা ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিক অবস্থা, একটা অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, সামগ্রিক অবস্থা নিয়ে রাষ্ট্রটা কি রান করা কি সম্ভব? জি, মোশাররফ ভাই আপনার কাছে আবার আসবো। হান্নান মাসুদ, যেই কথাগুলো মোশাররফ ভাই বললেন যে দেশে এখন নানা সংকট পড়তে যাচ্ছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য একটি স্থিতিশীল সরকার দরকার, এবং তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক লন্ডনে হয়েছিল, এরপরে রাজনীতিতে গুমোট পরিবেশ ছিল, সেটি কেটে গেছে, উত্তেজনার পারদও কমে এসেছে। আজকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে গতকাল যেহেতু সিইসি এবং প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, এই বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট করা দরকার। এখন আপনারা আসলে কি মনে করছেন যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখনও কিন্তু মানুষের মধ্যে মানে আস্থাহীনতা বা উৎকণ্ঠা কাটেনি? আপনার কাছে কি মনে হয় যে কেটেছে? না, আমার দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থাহীনতা, প্রধান উপদেষ্টার কথার উপরও যখন ভরসা থাকে না, তখন বাইরের লোকজন কিভাবে রাখবে? আপনার যখন হচ্ছে বড় রাজনৈতিক দলের সাথে বসে কথা বলে একটা ডেট দিয়ে আসার পরও বড় রাজনৈতিক দলটা রাখতেছে না, দেশের বাইরের মানে বহির্বিশ্বের কান্ট্রিগুলো কিভাবে রাখবে এই সরকারের উপর ভরসা বা আস্থা যে বিনিয়োগ করবে? মেইন কথা হচ্ছে যে আমরা তো 5ই আগস্টের পর 8ই আগস্ট যখন সরকার গঠন হয়, এই সরকারটা একাকী মানে হচ্ছে এসে বসে যায়নি। রাজনৈতিক দলগুলো সকলে সমন্বিতভাবে কথাবার্তা বলেই এই সরকারকে সমর্থন দিয়েছে। এমনভাবে বলা হয়েছে এই সরকার ব্যর্থ হইলে বাংলাদেশ ব্যর্থ হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন মোশাররফ ভাইরা যখন এখানে বসে বসে বিভিন্ন পরিসংখ্যান দেখান, মনে হয় জানা হচ্ছে না এই সরকার ব্যর্থ হচ্ছে এখন, সুতরাং হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে সরে যাওয়া দরকার। মানে এটা এমন যে হচ্ছে এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। আমরা তো ভাবছিলাম এই রাষ্ট্রটা স্থিতিশীল হবে, অন্তত এই সরকার যতক্ষণ পর্যন্ত মৌলিক সংস্কারগুলো করবে, মৌলিক বিষয়গুলো তো পরিবর্তন না আনবে, যেগুলো মূলত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, আইনশৃঙ্খলার অবনতিকে প্রশ্রয় দিয়েছে, যেগুলো মূলত হচ্ছে ঘুষ বাণিজ্যকে প্রশ্রয় দিয়েছে, যেগুলো হচ্ছে আপনার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, ধ্বংসের ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে, এই সকল বিষয়গুলোর মৌলিক সংস্কার ঘটাবে বলে আমরা কিন্তু হচ্ছে আশা করেছিলাম। এই সরকারকে সকল রাজনৈতিক দল সহযোগিতা করবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা গিয়েছে কি, এই সরকারকে আপনি কতভাবে মানে হচ্ছে অসহযোগিতা করা যায়, কতভাবে এই সরকার স্থির না, স্থিতিশীল না, এই সরকার মানে হচ্ছে দেশের জন্য কাজ করতে অ্যাবেল না, এনজিও সরকার, এই সরকারকে দিয়ে সম্ভব না, এটা প্রমাণে ব্যস্ত। টকশোতে এলে প্রমাণে ব্যস্ত, বক্তব্য গেলে হচ্ছে এই সরকারকে ব্যর্থ হতে দিব না, এই জায়গাটা তৈরি করে রাখেছে, মানে পলিটিক্যাল র্যাটোরিক যেটাকে বলে, যাতে করে এই সরকার ব্যর্থ প্রমাণ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে পারি। আচ্ছা, নির্বাচন হলে তো ক্ষমতায় যাবেন, বাট নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা আগামীর বাংলাদেশ কেমন হবে, নাকি 54 বছর যেভাবে চলছে সেভাবেই চলবে, সেটা নিয়ে আমি কথা বলি। দারিদ্রতা নিয়ে কথা হয়, আসলে দারিদ্রতা নিয়ে কথা হয়, আমারও তো লজ্জা লাগে যে আসলে হচ্ছে বাংলাদেশে এখনও কেন 20-25% দারিদ্র মানুষ দারিদ্র সীমার নিচে। এই শুধুমাত্র গত 1 বছরের দায়ী, নাকি হচ্ছে সেই 71 থেকে 2024 পর্যন্ত শাসনের দায়ী? আপনারা তো পারেন না আসলে হচ্ছে যারা শাসন ক্ষমতায় ছিলেন, কারণ আপনাদের পরেও যারা হচ্ছে না, আমাদের পরেও যে সকল রাষ্ট্র স্বাধীন হয়েছে বা একটু আগে পরে স্বাধীন হয়েছে, তারা দেখতেছি হচ্ছে দারিদ্র সীমার হার 5%-এর নিচে নামাইয়া ফেলছে, উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা পারিনি, কারণ ওরা পেয়েছে হচ্ছে সৎ, নির্ভীক, সাহসী শাসক, আর আমরা পেয়েছি হচ্ছে চোর, আমরা পেয়েছি ঘুষখোর, আমরা পেয়েছি হচ্ছে লুটেরা,
আমরা শুধুমাত্র মেজর জিয়ার শাসন আমল ছাড়া আর কখনো এই দেশকে নিয়ে একটা পরিকল্পনা মাফিক এই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো একটা সরকারকে দেখি নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি হচ্ছে খাই খাই অবস্থা। যে একবার এমপি হয়েছে, ছাত্র নেতা থেকে একবার এমপি হয়েছে, একবার প্রতিমন্ত্রী হয়েছে, তার দেখতেছে হাজার হাজার কোটি টাকার মালিক। বুঝতে পারছেন? আজকে আমাদেরকে নিয়ে অনেক কথা, আমাদের তো মনে হচ্ছে সেরকম অবস্থা। আজকে সেই 90 ছাত্র নেতাদের অবস্থা দেখেন, প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের অবস্থা কেমন ছিল 90? এক দুইবার প্রতিমন্ত্রী হইয়া, এক দুইবার এমপি হইয়া এই অবস্থা, তাহলে বুঝতে হবে যে দেশটাকে কিভাবে শোষণ করা হয়েছে। আর ভাই অনেকগুলো কথাই বললেন যে দেশের স্থিতিশীলতা নিয়ে। আমি তো আসলে স্থিতিশীলতা নিয়ে আমিও আতঙ্কে আছি। দেশ স্থিতিশীল কিভাবে হবে যদি একটা বড় রাজনৈতিক দল নিজেদের মধ্যে মারামারি করেই নিজেদের নেতা কর্মী 124-25 জনকে হত্যা করে ফেলে 10, 5, 15, 11 মাসে, তাহলে দেশ স্থিতিশীল কিভাবে হবে? একটা ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন দলে যদি হচ্ছে 11 মাসে 47 জন নিহত হয়, এই রাষ্ট্রটা স্থিতিশীল হবে কিভাবে? যদি দেখা যায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, যদি দেখা যায় যে হচ্ছে মানে এইভাবে যদি চলতে থাকে, অভ্যন্তরীণ সংঘর্ষ যদি হয় মাত্র 10 মাসে কয়েক হাজার একটা রাজনৈতিক দলের, বড় রাজনৈতিক দল যাদের সবচাইতে বড় স্টেক, তাদের যদি হয়, তাহলে রাষ্ট্রটা স্থিতিশীল হবে কিভাবে? রাষ্ট্র স্থিতিশীল করার জন্য কি শুধু প্রশাসনই পারবে? ওইটারও তো দায় সরকারেরই, নিয়ন্ত্রণ করা বা আইনের ব্যবস্থা নেওয়া। কারণ হচ্ছে যে সরকারের উপরে সরকার আছে। ওই যে সরকার বাধ্য হয় গিয়ে হচ্ছে দেশের বাইরে গিয়ে আপনার সাথে একটা সমঝোতা করে এসে সরকার চালানোর একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে। সরকার বাধ্য হয়, সরকার যখন হচ্ছে সরকারের উপর একটা সরকার তো তৈরি হয়েছে। ওই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বললেন না যে হচ্ছে আমি তালিকা চেয়েছি, ভিসি কাদেরকে দিব, মানে একটা রাজনৈতিক দলের কাছে তালিকা চাচ্ছেন, আবার নির্লজ্জের মতো সেটা বলতেছে না যে হচ্ছে আমি তালিকা চেয়েছি আমার বন্ধুর কাছে। বিএনপি পন্থী, একটু উদার বিএনপি পন্থী লোকজনকে আমরা প্রায় 40টা বিশ্ববিদ্যালয়ে বিসি দিয়েছি। সরকার উপর সরকার হচ্ছে তারা মূলত হচ্ছে একেবারে গ্রাম পর্যায়ের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আওয়ামী লীগের লোকজন জাস্ট বসে আছে। ইউনিয়ন পরিষদ, এরপর উপজেলা পরিষদ, অফিস, পুলিশ, সব কিছু তাদের কন্ট্রোলে, তাদের কথার বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি দেখেন একটা কর্মীকে নিয়ে আসুক, একটা সালিশ হলে মানে হচ্ছে থানায় একটা সালিশ হবে, সেই সালিশে নিজের পক্ষের কর্মীর পক্ষে রায় নেওয়ার জন্য 200, 250, 300 লোক নিয়ে সেই থানায় হাজির হয়। পুলিশের আর কয়টা আছে? পুলিশের মানে মাথায় ঘাড়ে মাথা কয়টা আছে যে হচ্ছে সে তার বিরুদ্ধে রায় দিবে? সেখানে পুরো রাষ্ট্রটাকে এইভাবে অকার্যকর করে রেখে আবার যদি মানে ইলেকশন করে যদি ওই দলটাই যদি রাজনৈতিক ক্ষমতায় আসে, তাহলে আমি তো দেখছি যে হচ্ছে সেদিন রিপোর্ট করতেছিলাম যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা থাকাকালীন অভ্যন্তরীণ কোন দলে নিহত হয়েছে 76 জন। বাট সরকার ক্ষমতা থাকাকালীন বিএনপির অভ্যন্তরীণ কোন দলে 124 জন নিহত হয়েছে 11 মাসে। তাহলে এইটার গ্রাফটা কিরকম হচ্ছে? জি মোশাররফ ভাই, যেটি হান্নান মাসুদ অনেক কথাই বললেন যে সরকারের উপর সরকার হচ্ছে বিএনপি আপনাদের দিকে ইঙ্গিত করেছে, আর 1 মাসে আপনাদের দলের মধ্যে অভ্যন্তরীণ ছাত্র সংগঠন 11 মাসে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, 124 জনের কথা বলছেন, এরকম মানুষজন খুন হয়েছে স্বার্থের দ্বন্দ্বের কারণে। আপনারা রাষ্ট্রকে অকার্যকর করে রাখছেন, আপনারা এই সরকারকে ব্যর্থ দেখাতে যাচ্ছেন, তাহলে দেশটা স্থিতিশীল হবে কেন? না, হান্নান মাসুদ অত্যন্ত স্মার্ট এই যুগের রাজনীতিকবিদ হতে যাচ্ছে। আমি তার এই তথ্য কোথা থেকে উনি পেলেন আমি জানি মিডিয়াতে বাইরেই তো প্রচার করছে। আমি বলি এই তথ্য কোথা থেকে পেলেন? আমি তো ওনাকে যদি 10টা নাম বলুক, অমুক জায়গায় ইন্টারনাল কনফ্লিক্টে 10টা ছেলে মারা গেছে, না আপনাকে দিয়ে দিই, ঈদের দিন একজন মারা গেছে। আমি বলছি আমি এইরকম কথা, কারণ আমি এক ছাত্রদল করি এবং বিএনপির প্রশিক্ষণ সম্পাদক। আমার কাছে আমি মনে করি যতটুকু তথ্য উপাত্ত আছে অনেকের কাছে না, কারণ আমি আমার প্রয়োজনই রাখতে হয় আমাকে। সুতরাং হান্নান মাসুদ যেভাবে 147 জনে বলল, 124 জন, এইটার কোনো ভিত্তি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং উনি বলেছে যে গভর্নমেন্টকে আমরা ডমিনেট করি। আমি হান্নান মাসুদকে মানে তরুণ রাজনীতিবিদ, আমি অত্যন্ত তাকে সবিনয় বলতে চাই। থানার এনসিবি নেতার কাছে ওসি শুধু জিলাপি খেতে চেয়েছিলেন, আপনার মনে আছে? তার জন্য তাকে তাদের সারজিদ আলমের বাবার কথা শুনে নাই পঞ্চগড়ের জজ, একটা জামিনের ব্যাপারে না কোনো একটি বিষয়, তাকে তাৎক্ষণিক মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো কারা ক্ষমতার উপরে বসে আছে এটা তো আমাদের দেখতে হবে। আমরা প্রতিদিন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখি কাদের কথায় সচিবালয় সব পোস্টিং হচ্ছে।
কাদের কথায় মুখ আমরা এই যে কত আমার হান্নান মাসুদ মানে নিজেও দেখে থাকবে, দেখলাম গাজীপুরের একজন নির্বাহীকে নিয়োগ করতে 40 কোটি টাকার লেনদেন হয়েছে। কই আমরা তো মিনিস্ট্রি থেকে কোনো প্রতিবাদ দেখিনি, আমরা তো ওই প্রতিষ্ঠানতে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি। অর্থাৎ কারা সরকারকে ডমিনেট করে বাংলাদেশের সবাই জানে যে এনসিপি বর্তমান এই সরকারকে ডমিনেট করছে। সুতরাং বিএনপি আজকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, বিএনপির একটা দায়িত্ব। আমি এখানে হান্নান মাসুদকে একটা কথা বলি, হান্নান মাসুদের একটা কথা বলে যে আপনি 5 তারিখের পর 6, 7, 8 তো বাংলাদেশের গভর্নমেন্ট ছিল না, এটা তো আপনারাও। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসিক্যালি আরবান বেসড ছিল, আমরা ঢাকা কেন্দ্রিক তাদের একটা ব্যাপক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করেছে কারা? কারা মন্দির পাহারা দিয়েছে, কারা থানা পাহারা দিয়েছে, কারাই সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নৃত্য করেছে। এক বাক্যে বাংলাদেশের যে কোনো মানুষ করবে, কই তখন তো কোনো ঘটনা ঘটে নেই। কিন্তু আপনি দেখবেন 8 তারিখের পর যখনই সরকার গঠিত হলো, অর্থাৎ তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন একটা গভর্নমেন্ট ফর্ম করলেন তাদের 3 জন প্রতিনিধি দিয়ে, তখন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ক্ষমতার ব্যাপক উত্তাপ আমরা লক্ষ্য করি, ব্যাপক আমরা একটা প্রভাব আমরা লক্ষ্য করি। এবং নিয়োগের আপনাকে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলেছি গত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিল তাদেরকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে 39 জন, নাম ঠিকানা সহ আমরা বলেছি। ওই সেই নিয়োগ কি বাতিল করা হয়েছে? কারণ এনসিবি চায়, কারণ যদি আওয়ামী লীগের লোকজন প্রশাসনে থাকে তাদের তদবির করতে মানে প্রেশার দিতে তাদের সুবিধা হয়। এটা তো আমরা বলতে চাই না এইসব কথাবার্তাগুলি। আমরা যদি কোনো, আমি বলি এই যে আপনার এই যে জেলাপি খাওয়ার টাকা চাওয়ার জন্য ওসি উড্ড হয়ে যায়, আর অন্যায়ভাবে যদি একটা লোককে গ্রেপ্তারে আমি বললে সেই লোককে বরং তো আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই হলো বাংলাদেশ, এটাকে অস্বীকার, আমরা তো ছোট্ট বাংলাদেশ, এইটা আমরা জেনে কাদের ইশারা এখন সারা বাংলাদেশ চলছে। আমরা তো বারবার বলছি হান্নান মাসুদরা এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। আমরা বলছি এখনো ফেসিস্ট শেখ হাসিনার পেতাত্তারা সচিবালয়ে বসে বাংলাদেশ চালাচ্ছে। ওনারা যে বলছে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এখনো মানে কন্ট্রোল নাই প্রশাসনের মধ্যে। আপনি কিভাবে কন্ট্রোল আশা করেন? আওয়ামী লীগের শেখ হাসিনার পেতাত্তারকে রেখে আপনি আগামী দিনে একটি জনগণের বাংলাদেশ কায়েম করবেন? এটা তো মানে এটা পরিহাস ছাড়া আর কোনো কিছু না। আপনি কেন চেঞ্জ করছেন না? আপনি কেন তাদেরকে পরিবর্তন করছেন না? তাদেরকে আপনি একদিকে আপনার এই মানে আপনার বলতে এই এনসিবি তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আপনার 700 লোককে আপনি নিয়োগ দিয়েছেন, আপনি বলেছেন তারা বৈষম্যের শিকার, তাদের উপর অন্যায় বিচার করা হয়েছে। 700 লোকের মধ্যে একটা লোককে আপনি কোথাও নিয়োগ দিয়েছেন? আপনি দেন নাই। তাহলে আপনি একদিকে মুখে স্বীকার করছেন এরা বৈষম্যের শিকার, এরা গত সরকারের প্রতিহিংসার শিকার, এরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এদেরকে পদায়ন করা হয়নি, প্রমোশন দেওয়া হয়নি। তাহলে এখন তো আপনি জাস্টিফাই করেছেন, আপনি বলেছেন এরা ন্যায় বঞ্চিত হচ্ছে, আমি তাদেরকে প্রমোশন, তাদেরকে আপনি কেন পোস্টিং দিচ্ছেন না? তাদেরকে চুক্তিভিত্তিক দেন, তা তো দিচ্ছেন না। অথচ শেখ হাসিনার সেই আমলের পেতাত্তারকে রেখে আপনি এখন প্রশাসন চালিয়ে আগামী দিনে আমি জনগণের বাংলাদেশ কায়েম করবেন। জি, এটা উদ্ভট একটা কথাবার্তা। জি, আমরা তো রাজনীতির চরিত্র একই দেখছি, তাহলে এই 11 মাসে রাজনীতির চরিত্র এবং রাজনীতিবিদদের চরিত্রের গুণগত কি পরিবর্তন হয়েছে? না, সব মিলিয়ে হচ্ছে পলিটিক্যাল র্যাটরিক কিছু চেঞ্জ হয়নি। সেই যে দুশ্চাপানো দায় চাপানো কিছু ভাইয়ের সাথে তো আমরা কিছুক্ষণ আগে আমি সরকারকে কীভাবে তুলতুলে করে আসছি যে সরকারের বিরুদ্ধে, সরকারের এই যে আমলাতন্ত্রের সংস্কার হয় না, আমলারা আগের আমলাগুলো সেই জায়গায় আছে, এমনকি মানে হচ্ছে স্বৈরাচারের নির্বাচন কমিশনের যে সকল অফিসারগুলো ছিল শেখ হাসিনাকে রাতের ভোট করিয়েছে তারা চেঞ্জ হয় না, এই নির্বাচন কীভাবে, এগুলো নিয়ে আমরা কথা সবসময় বলি। ভাই যে কথা বলছে সেটার সাথে আমি একমত, যতক্ষণ পর্যন্ত না সে আমলারা যারা হচ্ছে শেখ হাসিনাকে রাতের ভোট করাইয়া দিছে, শেখ হাসিনার দুর্নীতি অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে অপসারণ না করছেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের যে সকল অফিসাররা রাতের ভোট দামি ভোট করছিল তাদেরকে অপসারণ না করছেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এটা শেষ করেন তারপর হবে। আমরা এই কথাটা বলি, সেই সময়টা তো হচ্ছে ওনারা বা হচ্ছে সেই ব্যাপারে সরকারকে ওনারা কতটুকু চাপ দিচ্ছেন সেটা তো আমরা পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখতেছি বলতেছে যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, যদি এখন ফেব্রুয়ারিতে গেছে না, আমরা এটা দেখতেছি, কিন্তু আমরা শুনতেছি না ইন্টারিম রিমেম্বার যে হচ্ছে অফিসারগুলো সরান, না হলে নির্বাচন কেমনে হবে, দ্রুত নির্বাচন দেন, এদেরকে আগে দ্রুত সরান, এটা নিয়ে কথা হচ্ছে না। কারণ ওই যে ভাই যে রেটরিকটা ইউজ করছে আমি সেটাই হচ্ছে, এরা থাকলে যারা হচ্ছে ক্ষমতায় যে থাকে তাকে ফাইয়ে কুর্নিশ করে রাতের ভোট করতে পারে, তারা ক্ষমতায় কে যাবে সামনে তাকে কুর্নিশ করে তার লোকজনকে এমপি বানিয়ে দেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত।
এটা হচ্ছে আসল বাস্তবতা, যার কারণে তাদের নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, তাদের নিয়ে কোনো কথা নেই। এগুলা সেন্স না করলে, এগুলা পরিবর্তন না হলে, এদেরকে না সরালে কোনো মতে একটা নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হবে না। ভাই বললেন যে হচ্ছে কখনো মানে হচ্ছে ভাইয়ের কাছে ওই নাই, রিপোর্ট নাই যে হচ্ছে এতজন নিহত হয়েছে। আমি ভাই তো তুখোড় রাজনীতিবিদ ছিলেন, ভাই কেন যে এটা ভাইয়ের চোখের আড়ালে গেছে আমি জানি না। এই যে 19 জুন ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট হচ্ছে ছাত্র দলের কোন দলে সংঘর্ষে 10 মাসে নিহত 41, ছাত্র দলের কোন দলে, এরপর দলীয় কোন দলে 8 মাসে 51 নেতাকর্মী নিহত। ঈদের দিনও 2টা লাশ পড়ছে, এমনকি 3 দিন আগে স্থায়ী কমিটির সদস্য মইনুল আহমেদ স্যারের এলাকায় সেখানে পর্যন্ত বন্ধুগণ দলের 2টা লাশ পড়ছে। এই ইনফরমেশনগুলো বাইরের কাছে কেন যায় না, না যাওয়ার কারণেই মূলত হচ্ছে এটা দিন দিন বাড়তেছে। যদি সিনিয়র নেতৃবৃন্দের কাছে এই ইনফরমেশনগুলো সরাসরি যেত, ওনারা যদি এগুলো দেখতেন, তাহলে হয়তো খুব দ্রুত অ্যাকশন নিতে পারতেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক ভালো হতো, আমি এটা বিশ্বাস করি। ভাই একটা কথা বলছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে 40 কোটি টাকা দেন দরবার হচ্ছে, এই বিষয়টা প্রথম কিভাবে আসছে আপনারা তো হয়তো জানার কথা। ছাত্রলীগের কেন্দ্রীয় এক সিনিয়র সহসভাপতি এই পোস্টটা দিছিলেন যে হচ্ছে প্রশাসক নিয়োগে 40 কোটি টাকা দেন দরবার করছে আসিফ মাহমুদ। এইভাবে সেই পোস্ট শেয়ার দিয়ে কাঠের কেল্লা থেকে শুরু করে মানে বিএনপির যতগুলো গ্রুপ আছে সব জায়গায় এটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। যাওয়ার পরে এটাকে এখন হচ্ছে কাট করে করে এমনভাবে উপস্থাপন করছে, নাই কোনো ইনফরমেশন নাই কিছু, একজন একটা ফেসবুক পোস্ট, তাও ছাত্রলীগের, সেটা একটা মানে হচ্ছে ডকুমেন্টস হয়ে গেল। আমি জানি না ছাত্রলীগকে এত বিশ্বাস কবে আমাদের বিএনপি সহ ছাত্রদল সহ এরা শুরু করলো, এতটুকু আমার কিন্তু হচ্ছে আস্থায় আসে না আর কি। না আমি একটু মাসুদ আমি বলি ঠিক আছে, যদি এরকম ফেক নিউজ হতে পারে আমি আপত্তি নাই, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিয়েছে? তারা কি এটা প্রতিবাদ করেছে অথবা প্রকৃত ঘটনা কি এটা কি তারা বলেছে? একটা নিষিদ্ধ সংগঠনের একটা কর্মীর পোস্টের যদি প্রতিবাদ, না এটা মাসুদ আপনি অত্যন্ত প্রগতিশীল ছাত্রনেতা, আমি বিশ্বাস করতে চাই। মানুষ বিশ্বাস করবে করবে না কেন? আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব, আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব, আপনার মন্ত্রণালয়ে আপনি কোথায় কাকে দেবেন এটা আপনার ব্যাপার। কিন্তু যখন আপনি কাউকে নিয়োগের জন্য ডিউ লেটার দেন, তখন মানুষের মধ্যে তো একটা সন্দেহ ঘনীভূত হতেই পারে যে এত ইন্টারেস্টটা কি। উত্তরে সিটি কর্পোরেশনে দেখেন, আমার বাংলাদেশে মানুষ বলে কি, চট্টগ্রামে মেয়র আদালতের মানে আদালতের রায় হয়েছে, এই যে উত্তরের রায় ডিউ লেটারের মেয়র। তাই এইরকম তো কথা মানুষের মধ্যে তো আসছে, যিনি এখান থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হইলে ওখানে একজন প্রশাসক নিয়োগ দেখা, তাকে ডিউ লেটার দিতে হবে কেন? ওয়াই? ওখানেই তো প্রশ্নটা দেখা দেয় যে কারণটা কি। আমরা আরেকটা বিষয়ে যেতে চাই, হান্নান মাসুদ, যে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘিরে বিতর্ক হচ্ছে। বিপ্লব বেহাত দিবসের পালনের ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ। কিছুক্ষণ আগে আমি শোতে আসার আগেই দেখছিলাম বিবিসিতে যে এই 8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস ঘিরে বিতর্কের কারণে সরকার একটু নমনীয় হয়েছে, একটু চিন্তাভাবনা করছে। আপনার কাছে মনে হয় যে এই হুট করে 8 আগস্ট দিবস পালনের সিদ্ধান্ত সরকার নিল এবং গণ অভ্যুত্থানের প্রতিনিধি 2 জন থাকা অবস্থায় কেন সরকার কি তাহলে, যেটা আপনারা বলছেন যে রাষ্ট্র সংস্কার করতে হলে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে, জুলাইকে তাহলে আস্তে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকেও? দেখেন, এটা কিন্তু সফলতা হবে তাদের যদি তারা পারে যে হচ্ছে জুলাইয়ের মেন ইতিহাসগুলোকে করে ফেলা। আমি কয়েকদিন আগে, আমি জাস্ট এটা না হচ্ছে কয়েকদিন আগে, বেশি দিন আগে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 তারিখ প্রথম, সকল মিডিয়া দেখাইছে করেছে সরাগুলি। আমার একটা স্পিচকে নিয়ে মানে হচ্ছে কাঠের কেল্লা, যেটা ছাত্রদলের মুখপাত্র হিসেবে কাজ করে, সেখানে প্রথম একটা জানান কবে গুলিবিদ্ধ হয়েছে, মিথ্যাচার করতেছে, এবং এটা নিয়ে যে একটা তৈরি করেছে, মানে একেবারে 1 বছর যাই নেই, এবং হচ্ছে সেদিন একমাত্র গুলিবিদ্ধ হওয়া মানুষটা কিন্তু আমি তো এটা হচ্ছে কি জানেন, নিজেদের ইনসিকিউরিটি থেকে, আমি বলছিলাম সরকারের উপর সরকার আছে, সরকারের ভিতরেও সরকার আছে, সবকিছুতেই ছাত্র উপদেষ্টাদেরকে যদি হচ্ছে সরকার ইনক্লুড করতো তাহলে তো এই অবস্থা হতো না। আমরা দেখছি যে হচ্ছে 5 আগস্টের পর 3 দিন রাষ্ট্রটাকে কিন্তু এদেশের ছাত্র জনতা রক্ষা করেছে। 8 তারিখ থেকে সরকারের হাতে সেই দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে সরকার কতটুকু পেরেছে, কতটুকু সক্ষম হয়েছে। সরকার না পেরেছে গুলিস্তানে চাঁদাবাজি বন্ধ করতে, না পেরেছে সরকার হচ্ছে কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করতে, সরকার না পেরেছে মানুষের হানাহানি বন্ধ করতে, সরকার না পেরেছে এই যে এই পর্যন্ত রাজনৈতিক কোন্দলে 124 জন 25 জন নিহত হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিপরীতে 2 জন করে অ্যারেস্ট করতে সরকার পারে নাই। সেদিন থেকেই এজন্য আমরা বলি 8 তারিখ থেকে বিপ্লব মূলত ব্যাহত হয়েছে। আমরা যাদেরকে ভরসা করে এটা দায়িত্ব দিয়েছি,
যাদের উপর আস্থা রেখে আমরা এই দায়িত্বটা দিয়েছি, তারা সেই আস্থা রাখতে পারে নাই। তারা বারবার নমনীয় হয়েছে, তারা বারবার সমঝোতা করতে গিয়েছে, তারা বারবার হচ্ছে দেশি বিদেশি শক্তিগুলার ইস্টাবলিশমেন্টগুলোর কাছে নমনীয় হয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছে। যেমন ধরুন হচ্ছে বাংলাদেশে নির্বাচন কবে হবে, কখন হবে, কিভাবে হবে, সেটা বাংলাদেশের মাটিতে ডিসিশন নেওয়ার মতো অবস্থা নেই। বাংলাদেশের বাইরে গিয়ে ডিসিশনটা নিতে হবে। কেন? কারণ হচ্ছে একটি বড় রাজনৈতিক দলের বড় নেতা দেশের বাইরে থাকেন। কেন ওই রাজনৈতিক দলের বাকি নেতারা এখানে থাকেন না? তাহলে কি আপনার দলের চাইতে ব্যক্তি বড় হয়ে গিয়েছে, নাকি হচ্ছে দেশের চাইতে দল বড় হয়ে গিয়েছে? কোনটা হয়েছে? আমি কখনো জানি না কোনো রাষ্ট্রের এরকম ইতিহাস আছে কিনা যে হচ্ছে সরকার যখন হচ্ছে একটু চাপে পড়েছে, বিপদে পড়েছে, সরকার রাষ্ট্র, আমি সরকার বলে আমি বলবো রাষ্ট্র গিয়ে একটি রাজনৈতিক দলের সাথে সমঝোতা করেছে একটা যৌথ বিবৃতির মাধ্যমে। এটা রাষ্ট্র পারে না। রাষ্ট্রের এটার মাধ্যমে রাষ্ট্র যে নমনীয় হচ্ছে, রাষ্ট্র যে সার্বভৌমত্ব, সেটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা মনে করি যে হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে সংস্কারগুলো নিয়ে যে ধরনের কথাগুলো হচ্ছে, সংস্কারগুলো নিয়ে প্রতিটি মৌলিক সংস্কারের ক্ষেত্রে একটা ইস্টাবলিশমেন্টগুলো হচ্ছে প্রশ্ন তুলে রাখছে। প্রত্যেকটা মৌলিক সংস্কারের বিরুদ্ধে 5-7টা মৌলিক সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেগুলো নিয়ে এত বিতর্ক। সবাই রাজি, একটা গোষ্ঠী রাজি না, একটা দল রাজি না। এর মধ্য দিয়ে মূলত হচ্ছে বাংলাদেশকে আরেকটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। আজকে হাবিবুল আওয়ালকে অ্যারেস্ট করছেন, তো কালকে হচ্ছে আপনার আরেকজনকে অ্যারেস্ট করতে হবে, আরেক নির্বাচন কমিশনকে। কারণ সেও একই রকম আপনার চাপ করে এটা করতে হবে। আমরা যখন হচ্ছে এনসিসি নিয়ে কথা বলা হচ্ছে, এনসিসির কাজ স্পষ্ট করা, যে এনসিসি গঠিত হবে কাদের নিয়ে সেটাও স্পষ্ট করা। প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলীয় নেত্রী থাকবে, উচ্চ পরিষদের স্পিকার থাকবে, নিম্নকক্ষের স্পিকার থাকবে। অধিকাংশ মানে হচ্ছে যে 8 জন থাকবে তাদের অধিকাংশই হচ্ছে সরকার পক্ষের লোক, অধিকাংশই। বাট এনসিসিটা তোর হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে হবে এটা। আর নির্বাচন কমিশনকে হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়, এই দুর্নীতি দমন কমিশন কি প্রধানমন্ত্রী নিয়োগ দিবে? আপনার হচ্ছে মানে হচ্ছে এইরকম কমিশনগুলা এটা কি প্রধানমন্ত্রী নিয়োগ দিবে? তাহলে তো প্রধানমন্ত্রী এতদিন যেভাবে নিয়োগ দিচ্ছে সেভাবে আমরা জানি যে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। আসলে রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া কিছুই করতে পারে না, প্রধানমন্ত্রী নিয়োগ দেয়। সেটার কারণে নাকি হচ্ছে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতা, দুর্নীতি দমন কমিশন নিয়োগের ক্ষমতা, এগুলা যখন হচ্ছে আমরা বলি যে হচ্ছে এনসিসির হাতে দিতে হবে, তখন বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হচ্ছে, নির্বাহী বিভাগের ক্ষমতা। আমি জানি না এখানে কোনভাবে নির্বাহী ক্ষমতা হ্রাস করা হচ্ছে এবং শর্ত দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন বলছি যে সংস্কারের জন্য বাংলাদেশের যেহেতু হচ্ছে 2টা পরিবারের বাইরে বাংলাদেশকে কাউকে তেমন একটা প্রধান মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান হতে দেওয়া হয় নাই সিস্টেমেটিক্যালি। একটা 2 পরিবারের কাছে এই দেশের মানুষ আবদ্ধ হয়ে আছে, মানে এটা মানুষের চিন্তাধারা তৈরি হয়েছে, মনস্তত্ত্ব। মানুষ মনে করে যে এই 2 পরিবারের বাইরে সম্ভব না। এটা আমি বলছি না যে হচ্ছে দলগুলোর দোষ, আমরা বলছি যে হচ্ছে এই সংস্কারগুলোর কারণে হচ্ছে একই ব্যক্তি সরকারের প্রধান এবং হচ্ছে দলের প্রধান না থাকুক, যেহেতু হচ্ছে সরকার প্রধান, কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে একমত না। এক ব্যক্তি 2বার বেশি প্রধানমন্ত্রী না হোক, যেটা বিশ্বের বহু রাষ্ট্রে আছে, 2বার বেশি প্রধানমন্ত্রী না হোক, কিন্তু সেটাতেও রাজি না। তবে শর্ত দিয়ে দিছে 10 বছর হইতে হবে। এখানে আবার হচ্ছে কয়েকটা বিষয়, আরেকটা মৌলিক সংস্কারের বিষয় যে হচ্ছে প্রধানমন্ত্রী মেয়াদ 4 বছর হবে নাকি হচ্ছে 5 বছর হবে। যদি 4 বছর হয় এটা 3বার হতে পারতেছে। মানে আপনার লেজ রেখে শর্ত সাপেক্ষে 10 বছরের রাজি না। আপনার যদি কোনোটা যদি হচ্ছে জাতির স্বার্থে মনে করে যদি আপনি রাজি হন না, এই জাতির জন্য কল্যাণকর 10 বছর হওয়াটা জাতির জন্য কল্যাণকর, তাহলে জাতির জন্য কল্যাণকর ইস্যুতে আপনি শর্ত দিয়ে দিবেন কেন? সেই শর্তটা নিয়ে তো আপনি আবার আলোচনা করতে পারতেছেন। মৌলিক 6টা বিষয়ের মধ্যে একটা বিষয়ের ক্ষেত্রে একমত হতে এখন পর্যন্ত শুধুমাত্র একটা দলই পারেনি, বিএনপি। যেহেতু বিএনপি সামনে ক্ষমতায় আসতেছে, মোটামুটি ভাইও বললেন, এই দেশের মানুষও মনে করতেছে, সেহেতু বিএনপি মনে করে যাচ্ছে তারা ক্ষমতায় গিয়ে আবার কোনো কোনো নেতা বলে 30 বছর নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় থাকবে, যেভাবে আওয়ামী লীগ বলতো 2041 সাল পর্যন্ত। ভয় করি আমরা যদি এই দিক দিয়ে চিন্তা করি যে এখন যে সংস্কার প্রস্তাবগুলো হয়েছে, বিএনপি চাইলে সবগুলোই মেনে নিয়ে নির্বাচনে গিয়ে আবার সে পরিবর্তন করতে পারত, কিন্তু বিএনপি তো সেটা করেনি। আমরা যদি এই দিক দিয়ে চিন্তা করি, আপনি চিন্তা করতে পারেন, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি ভুলে যাওয়ার কথা নেই 1986 সালে একটা চুক্তি করছিল যে হচ্ছে যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। শেখ হাসিনা গেছিল 5 বছর পরে 91 সালে এদেশের মানুষ জবাব দিয়ে দিচ্ছে। একটা শক্তিশালী রাজনৈতিক দলকে রাখি একটা দুর্বল, যারা হচ্ছে ইয়াকে সকল আসনে প্রার্থী পর্যন্ত দিতে পারে নাই, তাদেরকে মানুষ ক্ষমতায় নিয়ে গিয়েছে। এটা মাথায় রাখতে হবে, এই ভয়টা তো থাকতে হবে। মোশাররফ ভাই, 2টি প্রশ্ন আপনার কাছে, ছোট করে প্রথমটার উত্তর দিবেন। 8 আগস্ট নতুন বাংলাদেশ ঘিরে দিবস করাকে ঘিরে বিতর্ক বা আপত্তি আমি বললাম এর আগে,
বিএনপি এই বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায় নাই। জামাতও বলছে যে 5 আগস্টই হওয়া উচিত, গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ দিবস। বিএনপি এক্ষেত্রে প্রতিক্রিয়া জানায়নি। আর মৌলিক সংস্কার নিয়ে বিএনপি দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করা এনসিসির রাজি হয়েছে, বাট এনসিসির যে পর্ষদ সেটিকে না, আমি এখানে আমি একটু বলি। এখানে হান্নান মাসুদ, আপনি যদি আপনি কনস্টিটিউশনে দেখেন আমরা কি চাই, আমরা পার্লামেন্টকে ক্ষমতায়ন করতে চাই। আপনি হুইজ দ্য পাওয়ারফুল, পার্লামেন্ট অর এনসিসি? কে শক্তিশালী? নিঃসন্দেহে পার্লামেন্ট। তো যদি আপনি পার্লামেন্টকে শক্তিশালী করেন, যে প্রস্তাব এনসিসি দেওয়া হয়েছে, আমরা এনসিসির বিরুদ্ধে এই কারণে আপনি সার্বভৌম বাংলাদেশ চাচ্ছেন, তাহলে যদি পার্লামেন্টের বিকল্প যদি আরেকটা শক্তি আপনি দাঁড় করান, তাহলে পার্লামেন্টের সে গুরুত্ব থাকে না। কিন্তু বিএনপি সাংবিধানিক নিয়োগ কমিটির ব্যাপারে তো বিএনপি কোনো আপত্তি করেনি যে আপনি নামটা চেঞ্জ করে আপনি এটা করেন, কিন্তু আপনি সংসদের প্যারালাল কোনো সংগঠন আপনি দাঁড় করাবেন না, তাহলে সংসদ অকার্যকর হয়ে যাবে। হান্নান মাসুদ অনেকগুলি কথা বলেছে, যে কথাগুলির সাথে আমরা কেন দ্বিমত করি। কারণ ওনারা বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। তো নতুন সংবিধান রচনা যদি আপনি করতে চান, তাহলে 5 তারিখ হয় আপনি কেন সাংবিধানিক সরকারের অধীনে আপনি শপথ নিলেন, কেন রাষ্ট্রপতির অধীনে শপথ নিলেন? আপনি তো সেই দিনই শহীদ মিনারে গিয়ে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আপনি বলতে পারতেন এটা বিপ্লবী সরকার, এটা গণ অভ্যুত্থানের সরকার। আপনি তো তা করেন নাই। আপনি একদিন সংবিধানকে আপনি আপহোল্ড করবেন, অন্যদিকে বলবেন যে আমি সংবিধান মানি না, এটা তো সব বিরোধিতা। বিএনপি এই জায়গায় বিএনপির অবস্থানে যে দিস দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আপনি যা কিছু করেন গণতন্ত্রের মধ্যে, সংবিধানের মধ্যে আপনাকে করতে হবে। তো সংবিধানের মধ্যে করতে হলে কি হবে? আপনাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেতে হবে। এখন আপনি যে কথাটি বলেছেন যে আমরা যে কোনো প্রস্তাবে ওকে করলাম, যে বিএনপি মেনে নিল, কিন্তু এটা অনুমোদন দেবে কি, আইনে পরিণত করবে কে? পার্লামেন্ট। পার্লামেন্টে পাস করতে হবে, রাজনৈতিক দলগুলির আসতে হবে। এখানে হান্নান মাসুদ অনেকগুলো কথা, যে বাংলাদেশের আপনি রাজনৈতিক পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের, আমি জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল কি, জনগণ কি সবাইকে সমভাবে কি সমর্থন করে? ম্যান্ডেট দেয় না। সুতরাং যে দলগুলিকে ম্যান্ডেট দেবে তার দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমি হান্নান মাসুদদেরকে, আমি আশ্চর্য ব্যাপার, ওনারা চায় আগামী দিনে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়। তাহলে একটা নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আপনার শক্তিশালী করতে হবে, তার কোথায় দুর্বলতা আছে সেগুলিকে রিপেয়ার করে একটা শক্তিশালী নির্বাচন করতে হবে। 10.5 মাস হয়ে গেল, আপনার তো নির্বাচন কমিশন সম্বন্ধে কোনো আলোচনাই নাই। আপনি কি করবেন? তাহলে অর্থাৎ আপনার টার্গেট হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আপনি কেন নির্বাচন কমিশন নতুন আইন করছেন না? স্বাধীনতার 54 বছরে আপনি এখনো পর্যন্ত একটা আইন করতে পারলেন না। নির্বাচনে যদি কেউ অনিয়ম করে, দুর্নীতি করে, আজকে হাবিবুল আওয়ালকে আপনি কি একটা ফৌজদারি মামলা গ্রেফতার করেছেন। কিন্তু আমার যদি নির্বাচন কমিশন আইনে এই ব্যবস্থা থাকে, যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তার বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। আজকে যদি নির্বাচন কমিশনের আইনে দেখেন, হাবিবুল আওয়াল বলেন বা নুরুল হুদার বলেন, আপনার কোনো ব্যবস্থা নেওয়ার কোনো আপনার ক্ষমতা আপনার ওখানে নাই। সুতরাং এই জায়গাগুলিকে কিন্তু আপনার অ্যাড্রেস করা হচ্ছে, সেগুলি কিন্তু হচ্ছে না। বরং এখানে আমার কনস্টিটিউশন ছুঁড়ে ফেলতে হবে, আমাকে সেকেন্ড রিপাবলিক করতে হবে, আমাকে ওই যে গণপরিষদ করতে হবে, যেগুলির সাথে জনগণের খুব সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি না। জি, হান্নান মাসুদ, এক কথায় 30 সেকেন্ড সময় আছে। না ভাই তো অনেকগুলো কথাই বলছে, আমি আর কি বলবো। আমি মেইনলি বলতে চাচ্ছি হচ্ছে, ভাই মনে হয় জানো না যাচ্ছে নির্বাচন কমিশনের নিয়ে আমরাই সবচাইতে বেশি কথা বলতেছি। নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে সরকার হচ্ছে বিএনপি এই ব্যাপারে কথা বলতেছে না, তারা চুপ আছে। আজকে প্রথম আমি বিএনপির কোনো নেতার মুখ থেকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং হচ্ছে ইয়ে নিয়ে এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না এরকম একটা ভাব প্রথম আসলো। আমরা তো সেই কথা বলতেছি, নির্বাচন কমিশনের না, তারা এই কাঠামো দিয়ে হবে না, সেটা তো আমরা অনেক দিন যাবতই বলতেছি। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।